নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের যুগলবন্দি ইউটিউব চ্যানেলে। যুগলবন্দির আজকের নিবেদন কাউন্ট লেভ নিকোলোভিচ টলস্টয়ের লেখা এক অসাধারণ ছোট গল্প, হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড। এই গল্পেরই বাংলায় অনুবাদ আজ আপনাদের কাছে নিবেদন করছি। কাউন্ট লেভ নিকোলোভিচ টলস্টয়কে আমরা অনেকেই লিও টলস্টয় নামেও চিনি। লিও টলস্টয় এক মহান রুশ লেখক। আমাদের এই যৌথ প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিন্ন ধারার গল্প ও উপন্যাস শোনার জন্য সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। প্রধান গল্প পাঠে রিজু এবং ভিডিও এডিটিং ও উপস্থাপনায় পার্থ। শুরু হচ্ছে লিও টলস্টয়ের লেখা এক অসাধারণ ছোট গল্প, হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড, বা কতটুকু জমি দরকার। একবার এক বড় বোন তার ছোট বোনের গ্রামের বাড়িতে আসলো। বড় বোনের কোনো এক ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছে, সে শহরে বাস করে। আর ছোট বোনের বিয়ে হয়েছে একজন সামান্য কৃষকের সাথে, সে বাস করে পল্লী গ্রামে। একসাথে বসে চা খেতে খেতে দুই বোনের মধ্যে অনেক কথাবার্তা হলো। বড় বোন শহরে বাস করে বলে খুব অহংকার করে বলল, যাই বল বোন, শহরে অনেক সুবিধা আছে, সেখানে খুব সুখে খুব আরামে বাস করা যায়, ভালো ভালো জামা কাপড় পরতে পারা যায়। আমার ছেলেমেয়েরা তো খুব সুন্দর সুন্দর পোশাক পরে, ভালো ভালো খাবার খায়, সেখানে থিয়েটার আছে, আমিও গিয়ে থাকি, আরো নানা রকমের দেখার ও আনন্দ উপভোগ করবার জিনিস রয়েছে। ছোট বোন আবার ব্যবসায়ীর কাজের অনেক নিন্দা করল এবং কৃষকের জীবন ও কাজই খুব ভালো মনে করে সে বলল, না না, আমার জীবনটা তোমার মতো করতে আমার মোটেই ইচ্ছে হয় না। আমরা নিতান্ত সাধারণভাবে দিন কাটাচ্ছি, কিন্তু আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। হতে পারে তুমি আমাদের চেয়ে ভালোভাবে থাকো, প্রয়োজনের চেয়ে অনেক বেশি আয়ও করো, কিন্তু তোমাদের সবকিছু লোকসান হওয়ার সম্ভাবনাও আছে। দেখো, পয়সা আজ আছে, কাল নাও থাকতে পারে। লোকে বলে লাভ আর লোকসান দুই সাথে সাথে যায়। এটা প্রায়ই দেখতে পাওয়া যায় যে যাদের আজকে অনেক টাকা পয়সা আছে, কাল তারা এক মুঠো ভাতের জন্য ভিক্ষে করে বেড়াচ্ছে। ঈশ্বরের কৃপায় আমরা তার চেয়ে ভালোই আছি। যদিও কৃষকের জীবনে খুব একটা টাকা পয়সা হয় না ঠিকই, তবু সে বেঁচে থাকে বহুদিন। আমরা কখনো বড়লোক হব না ঠিকই, কিন্তু খাওয়া দাওয়া যথেষ্টই থাকবে। যথেষ্ট? হ্যাঁ, যথেষ্টই তো। যদি গরু বাছরের সাথে ডাবায় খাও তাহলে যথেষ্টই তো। তোমরা সভ্যতা ও ভদ্রতার কি জানো? এখন যেমন তোমরা গরু বাছরের সাথে রয়েছো, মরবেও ঠিক এমনি ভাবে, কতগুলো গোবরের গাদার ওপরে, আর তোমার ছেলে মেয়েদের ওই সেই দশাই হবে। এই কথা শুনে ছোট বোন বলল, বেশ তো, তাতে আর কি এসে গেল। যদিও আমাদের কাজটা কুলি মজুরে, কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই। কারো কাছে আমাদের মাথাও নোয়াতে হয় না। দিদি, তোমরা শহরে থাকো ঠিকই, কিন্তু সেখানে নানান রকমের প্রলোভন রয়েছে। আজকে হয়তো 2 পয়সা আছে তোমাদের, কালকে হয়তো ঘাড়ে ভূত চাপবে। তোমার স্বামীরও লোভ হবে, হয়তো জুয়া খেলতে যাবে, না হয় মদ ধরবে। স্ত্রী লোকেরও লোভে পড়তে পারে, আর তাহলেই তো সর্বনাশ। কেমন, এরম কি প্রায় হয় না? বাড়ির যিনি কর্তা পেহম পাশের ঘরে খাটের উপর শুয়েছিল। এই সব কথা সে শুনতে পেল এবং সে বলল, এ খুবই সত্যি। ছেলেবেলা থেকে আমরা জমি চাষ করছি, আমরা চাষা, কিন্তু আমাদের মাথায় কখনোই বদ খেয়াল ঢোকে না। কেবল এটুকুই কষ্ট যে আমাদের যথেষ্ট জমি নেই। যদি খুব বেশি থাকে তাহলে কাউকে গ্রাহ্যই করতাম না। দুই বোনের চা খাওয়া শেষ হলো। কাপড় চোপড় সম্বন্ধে তারা খানিকক্ষণ গল্পগুজব করল, তারপর চায়ের সব সরঞ্জাম তুলে রেখে শুতে গেল। সেই পাড়া গাঁয়ের খুব কাছেই একজন খুব ধনী মহিলা বাস করতেন। তার প্রায় 300 একর জমি ছিল। তিনি সেখানকার কৃষকদের সাথে খুবই ভালো ব্যবহার করতেন, কিন্তু শেষে তিনি এমন একজন কর্মচারী নিযুক্ত করলেন যে
সে চাষাদের সামান্য কিছু দোষ দেখতে পেলেই কেবলই জরিমানা করত। সে যুদ্ধ বিভাগে থেকে থেকে বৃদ্ধ হয়েছে, তাই তার মেজাজ ভারী কড়া। পেহম খুব সাবধান থাকার চেষ্টা করত, তবুও মাঝে মাঝে দুই একটা গরু তার বাগানে ঢুকত, বাছুরগুলোও প্রায়ই ছুটে যেত। কাজেই পেহমকে প্রায় সর্বদাই জরিমানা গুনতে হতো। জরিমানা দিয়ে দিয়ে পেহমের মেজাজটা একেবারে খারাপ হয়ে পড়ল। স্ত্রীর সাথেও সে খুবই খারাপ ব্যবহার করত। গ্রীষ্মকাল তার এই রকম করেই কাটল। সে ভাবল, শীতকালে যদিও খোরাকি জোগাতে কষ্টই হবে, তবুও গরু বাছুরগুলো গোয়ালেই থাকবে, বেশি ভাবতে হবে না। শীতকালে শোনা গেল যে সেই ভদ্রমহিলা তার সমস্ত জমি বিক্রয় করবেন। সেখানকার রাস্তার উপরই যে হোটেলওয়ালা আছে সেই এই জমিদারি কিনবে, এই গুজবটা রটল। চাষাদের মনে একটা ভয়ানক ভয় হলো। তারা ভাবল, যদি হোটেলওয়ালা লোকটাই জমি কেনে তাহলে বড়ই খারাপ হবে। এ জমি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কাজে জরিমানা করে করে আমাদের অস্থির করে তুলবে। পাড়ার সকল কৃষকই সেই মহিলার কাছে গেল। শেষে এটাই স্থির হলো যে যার যেমন সাধ্য সে তেমন একটা করে অংশ কিনবে। পেহম শুনতে পেল যে তার একজন প্রতিবেশী 50 একর জমি কিনবে। অর্ধেক দাম তখনই দেবে, আর বাকি অর্ধেকটা দেবে 1 বছর পরে। পেহমেরও জমি কিনতে ইচ্ছা হলো। সে ভাবল, জমিটা সবই বিক্রি হচ্ছে আর আমি এর কিছুই পাবো না, এ কিরম করে হয়? সে স্ত্রীকে গিয়ে তখন বলল, এই শুনছো, সকলেই জমি কিনছে, আমরাও 20-25 একর কিনবো, নইলে যে টিকে থাকাই দায় হবে। সেই গোমস্তাটা, আরে সেই গোমস্তাটা গো, জরিমানা করে করে একেবারে আমাদের মেরেই ফেলবে। কি করে জমি কেনা যাবে তাই নিয়ে দুজনে ভাবতে লাগলো। তাদের মোটে 100 রুবেল ছিল। একটা ঘোড়া তারা বিক্রি করলো আর এক ছেলেকে মজুরি করতে পাঠিয়ে দিল এবং তার বেতনটা অগ্রিম নিয়ে নিল। বাকি টাকাটা সে তার শালার কাছ থেকে ধার নিল। এই রকম করে জমির দামের অর্ধেক টাকা সে জোগাড় করল। পেহম এই স্ত্রীলোকটির কাছে 40 একর জমি কেনার বন্দোবস্ত করতে গেল। কথাবার্তা সব ঠিক হয়ে গেল। তারা শহরে গিয়ে দলিল রেজিস্ট্রি করে নিল। পেহম অর্ধেক দাম দিল আর বাকি টাকাটা 2 বছরের মধ্যে মিটিয়ে দেবে, এই রূপ চুক্তি হলো। পেহম এখন নিজেই জমিদার। বীজ ধার করে সে নতুন জমিতে বুনে দিল। সে বছর খুব ভালো ফসল হলো এবং 1 বছরের মধ্যেই সে সব দেনা পরিশোধ করল। এখন আর সে কারো ধার ধারে না। নিজের জমি চাষ করে, নিজের গাছ ইচ্ছা মতো কাটে, গরু ঘোড়াগুলি নিজের জমিতেই চড়ে বেড়ায়। সে যখন মাঠে চাষ করতে যেত, মাঝে মাঝে ক্ষেত ভরা ফসলের দিকে তাকিয়ে দেখত আর তার মন আনন্দে ভরে যেত। তার মনে হতো সেরকম ফুল ফল লতা পাতা বুঝি আর কোথাও কোনোখানেই নেই। পূর্বে যখন সে মাঠের পাশ দিয়ে যেত, তার ক্ষেত তখন সম্পূর্ণ অন্য রকমের ক্ষেত বলে মনে হতো, এত সুন্দর দেখাতো না। কিন্তু এখন তার কাছে সেটা একেবারে আলাদা জিনিস বলে মনে হতো। পেহমের মন খুব খুশি, সে আছেও খুব ভালো। কিন্তু বাড়ির পাশের কৃষকদের গরু ঘোড়া এসে তার ক্ষেতের ফসল নষ্ট করে ফেলত। পেহম খুব কাকতি মিনতি করে তাদের বারণ করল, কিন্তু তারা আমল দিল না। মাঝে মাঝে আবার তারা গরু ঘোড়া ক্ষেতের মধ্যে ছেড়ে দিয়ে যেত। বহুদিন সে গরু ঘোড়া তাড়ালো, কারোর কোনো অনিষ্ট করল না। কিন্তু পরে এক সময় তার আর সহ্য হলো না। ধৈর্য হারিয়ে সে জেলার কাছারিতে গিয়ে নালিশ করল। সে জানতো ও বুঝতো যে তার প্রতিবেশীদের অনেকেরই জমি নেই। তারা ইচ্ছে করেই যে সকল সময় তার অনিষ্ট করে তাও নয়,
কিন্তু অন্য উপায় আর কিছু ছিল না। সে ভাবল, না, এবার কিছু একটা না বললেই দেখছি নয়। আমার যা কিছু আছে সব ওরা এমনি করেই নষ্ট করে দেবে। এবার ওদের একটা শিক্ষা দিতেই হবে। সে নালিশ করতে আরম্ভ করলো। 2-3 জনের জরিমানা হলো। তারা পেহমের উপর খুব চটে রইল, আর তারপর থেকে ইচ্ছে করেই গরু ঘোড়া তার খেতে ছেড়ে দিতে আরম্ভ করলো। একজন তার বাগানে রাতে ঢুকে 5টি লাইম গাছ কেটে ফেলল। একদিন তার নজরে পড়ল গাছের গুড়িগুলি পড়ে রয়েছে। এবার সে ভীষণ চটে গেল। ভাবল, এখান থেকে একটা সেখান থেকে একটা এরকম করেও যদি কাটতো তাহলেও তো যথেষ্ট ক্ষতি হতো। না, তা না করে এক জায়গা থেকেই সবগুলো কেটে ফেলেছে। যদি লোকটাকে একবার বের করতে পারতাম না তো দেখে নিতাম। অপরাধীকে খুঁজে বার করার জন্য সে খুব মাথা ঘামাতে লাগলো। ভাবতে ভাবতে সে স্থির করল, এ নিশ্চয়ই সাইমন। সে ছাড়া এ কাজ কেউ করতে পারে না। সে সাইমনের বাড়িতে গেল। সেখানে কিছুই দেখতে পেল না। দুজনের মধ্যে খুবই রাগারাগি হলো। পেহমের খুব বিশ্বাস ছিল যে সাইমনই গাছ কেটেছে, কাজেই সে নালিশ করল। সাইমনের উপর আদালতের সমন জারি হলো। 2 বার বিচার হলো, কিন্তু প্রমাণের অভাবে সে খালাস পেয়ে গেল। পেহমের মনে ভারী কষ্ট হলো। বিচারকদের উপরও তার রাগ হলো। সে বলল, হুজুর, আপনারাই চোরকে আশকারা দেন। যদি আপনারা ভালো লোক হতেন না, তাহলে এই চোরকে শাস্তি না দিয়ে কখনোই ছেড়ে দিতেন না। বিচারক ও প্রতিবেশীদের সাথে পেহম ঝগড়া করল। তার বাড়িতে আগুন লাগাবে বলে অনেকে তাকে ভয় দেখাতেও লাগলো। কাজেই সকলের চেয়ে জমি বেশি থাকলেও তার জন্যে সেখানে থাকা খুব কঠিন হয়ে উঠল। সে অনেকেরই বিষ নজরে পড়ল। এমন সময় চারিদিকে গুজব রটল যে অনেকেই সেই গ্রাম ছেড়ে অন্য এক জায়গায় চলে যাচ্ছে। সেখানে জমি জমার খুব সুবিধা। পেহম ভাবল, আমার সেখানে যাওয়ার কোনো দরকারই নেই। যদি অনেকেই চলে যায় তাহলে আমি আরো বেশি জমি পাবো। তাদের জমি নিয়ে জমিদারিও আরো বাড়াবো। তা তখন বেশ শান্তিতেই থাকবো। পেহম বসে বসে ভাবছে, এমন সময় একজন কৃষকের সাথে তার দেখা হলো। তার বাড়িতে খাওয়া দাওয়া করে এক রাত সে সেখানেই কাটালো এবং অনেক কথা হলো। সেই কৃষক বলল, আমি ভলগা নদীর ওপার থেকে এসেছি। সেখানে বহু লোক গিয়ে বসবাস করছে। যে যাচ্ছে সেই 25 একর জমি পাচ্ছে। সেখানে খুব ফসল হয়। রাই এত জন্মায় যে কাস্তের 5টা পচেই এক একটা আঁটি হয়। একজন চাষা একেবারে খালি হাতে সেখানে গিয়েছিল। এখন সে নিজে 6টা ঘোড়া আর 2টো গরু কিনেছে। সেখানে যেতে পেহমের খুবই ইচ্ছা হলো। সে ভাবল, যদি অন্য জায়গায় গিয়ে একটু বেশি সুখে থাকতে পারি, 2 পয়সা একটু আয় হয়, তবে এরকম একটা জায়গায় থেকে কষ্ট পাওয়া কেন বাবা? বাড়ি ঘর জমি যা আছে সব বিক্রি করে দিয়ে সেখানে গিয়েই না হয় একটু জমি কিনে ঘর দোর তৈরি করে বাস করব। এখানে মানুষের বসতি এমনি বড্ড বেশি হয়ে গেছে। সব সময় এখানে অসুবিধা, কিন্তু আগে সেখানে গিয়ে সব দেখে আসতে হবে। গ্রীষ্মকাল আসলো। পেহম সেখানে যাবার জন্য যাত্রা শুরু করলো। স্টিমারে করে ভলগা নদী পার হয়ে প্রায় 300 মাইল চলে গেল। সেখানে গিয়ে দেখল আসলেই সেখানে সকলের প্রচুর পরিমাণে জমি আছে। টাকা থাকলে আরও কিনতে পারা যায়, দামও খুব সস্তা। সকল কিছু দেখে শুনে শরৎকালে সে বাড়ি ফিরল। গরু ঘোড়া বাড়ি সব বিক্রি করলো এবং বসন্তকালে পরিবার নিয়ে সেখানে যাত্রা করল। সেখানে গিয়ে পেহম জমি পেল, সাথে আরও কিছু কিনল।
সে দেখল যে জমিতে বাস্তবিকই খুব ফসল হয়। তার সংসারের অবস্থা আগের চেয়ে 10 গুণ ভালো হলো। প্রথম প্রথম সে খুব সন্তুষ্ট হলো, কিন্তু মানুষের ইচ্ছা ক্রমশ বেড়েই যায়। কিছুদিন পরে সে মনে করল যে সে জমিও যথেষ্ট নয়, তার আরও জমি বাড়াতে ইচ্ছা হলো। সব মাঠে আবার গম জন্মাতো না। 2 বছর ক্রমাগত ফসল হলে কয়েক বছর গেলে আর সে মাঠে কিছুই জন্মাতো না। কাজেই আবার নতুন জমি খুঁজতে হলো। পেহম কাছে জমি পেল না, দূরে পেল বটে, কিন্তু তাতে তার মন উঠল না। সে অত্যন্ত অসুবিধা বোধ করতে লাগলো। 3 বছর কেটে গেল। খুব ভালো জমি পাওয়ার জন্য সকলের মধ্যে কাড়াকাড়ি লেগে গেল। খুব চালাক চতুর না হলে আর সময় মতো চেষ্টা না করলে তা পাওয়াও শক্ত হয়ে উঠল। 3য় বছরে এক জমি নিয়ে গোলমাল বাঁধল, এমনকি তা নিয়ে মামলাও হলো। পেহমের সমস্ত পরিশ্রম পণ্ড হলো। সে ভাবল, এ জমি যদি আমার হতো তাহলে স্বাধীনভাবে থাকতেও পারতাম, আর ঝগড়াও হতো না। সবই কপাল। 1500 রুবেল দিয়ে একটা জায়গা কেনার জন্য এক মহাজনের সাথে তার কথা হচ্ছে। এমন সময় একজন বিদেশি ব্যবসায়ী তার বাড়িতে এসে উপস্থিত হলো। সে খুবই ক্লান্ত। পেহমের সাথে বসে সে চা খেলো। সেই ব্যবসায়ী কথায় কথায় বলল, আরে ভাই, আমি যেখান থেকে এসেছি সেখানে খুব সস্তায় ভালো ভালো জমি পাওয়া যায়। আমি তো মোটে 1000 রুবেল দিয়ে প্রায় 13,000 একর জমি কিনেছি, বুঝলে? হ্যাঁ, কি বলছো কি? এত সস্তায় কি করে কিনলে? আরে বিশেষ কিছুই নয়, সেখানকার কর্তাদের একটু জিনিসপত্র দিয়ে খুশি করতে পারলেই হলো। আমি তো কিছু উপহার আর ভালো পানীয় দিয়ে তাদের হাত করেছিলাম। খুবই সুবিধে, যত চাও ততই পাবে। এর একরকম বিনা পয়সায় পাওয়া। হ্যাঁ, আমি তাহলে সেখানেই যাব। যে টাকা দিয়ে এখানে জমি কিনবো না, সেই টাকা দিয়ে সেখানে এর 10 গুণ জমি পাবো। তার স্ত্রীকে বাড়িতে রেখে একজন লোক সাথে নিয়ে পেহম যাত্রা করল। পথে একটা শহরে গিয়ে প্রথম দিন রইল। সেখানে 1 বাক্স চা, কিছু ভালো মানের পানীয় ও কতগুলি ভালো ভালো উপহার দেওয়ার মতো জিনিস সে কিনে নিল। প্রায় 300 মাইল চলে গিয়ে 7 দিনের দিন সে সেখানে পৌঁছল। সেখানে গিয়ে সে সত্যি দেখল চারিদিকে ভারী সুন্দর সুন্দর সব ক্ষেত। লোকগুলিও সেখানে আছে মহা সুখে আর শান্তিতে। কারো কোনো ভাবনা নেই, উদ্বেগ নেই। গরু ঘোড়া সব স্বচ্ছন্দে মাঠে চড়ে বেড়াচ্ছে। সকলেরই শরীর বলিষ্ঠ, সকলেই খুব খুশি। তারা লেখাপড়ার ধার ধারে না বটে, কিন্তু তাদের স্বভাব খুব ভালো। পেহম তাদের ওই পানীয় ও চা ইত্যাদি উপহার দিল। উপহার পেয়ে তারা খুব খুশি হলো। তারা নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলে শেষে পেহমকে বলল, শোনো ভায়া, তুমি আমাদের এখানে এসেছো, আমরাও তোমার উপর খুব খুশি হয়েছি। তুমি আমাদের যে উপহার দিয়েছো, আমরাও তার প্রতিদান দিতে চাই। আমাদের যা আছে তার কোনটা তুমি চাও বলো। পেহম বলল, আমি যদি আপনাদের এখানকার কিছু জমি পাই না, তাহলে আমার বড় উপকার হয়। আমাদের ওখানে জমি বেশি নেই, জানেন তো, কিন্তু লোক খুব বেশি। আপনাদের খুব ভালো ভালো যথেষ্ট জমি আছে। তা এরকম জমি আমি আর সত্যি আর কোথাও দেখিনি। তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা বলল। মাঝে মাঝে হো হো করে হেসে উঠতে লাগলো। পেহম তাদের কোনো কথাই বুঝতে পারল না। একজন দোভাষী মাঝখানে থেকে তাকে সব বুঝিয়ে দিচ্ছিল। তারা চুপ করে পেহমের দিকে চেয়ে রইল। দোভাষী বলল,
তুমি যে উপহার দিয়েছো তার জন্য ওরা তোমাকে জমি দিতে প্রস্তুত আছেন। তোমার যত জমি চাই ততই পাবে। কোন জমি নেবে কেবল তা হাত দিয়ে একবার দেখিয়ে দেবে। দোভাষীর কথা শেষ হতেই সেই লোকেদের মধ্যে কথা আরম্ভ হলো। দেখতে দেখতে ঝগড়াও বেঁধে গেল। কেউ কেউ বলল, না না, এটা ঠিক নয়। সর্দারকে জিজ্ঞেস না করে কথা দেওয়া খুব অন্যায় হয়েছে। পেহম দোভাষীকে ঝগড়ার কারণ জিজ্ঞাসা করল। দোভাষী তাকে সব বুঝিয়ে বলল। লোকে এদের বশকির বলতো। বশকিরদের মধ্যে ঝগড়া হচ্ছে এমন সময় একজন লোক শেয়ালের পশমের টুপি পরে সেখানে এসে উপস্থিত হলো। সকলেই উঠে দাঁড়ালো এবং চুপ করল। দোভাষী জানিয়ে দিল, এই যে ইনি হচ্ছেন আমাদের সর্দার। পেহম তৎক্ষণাৎ 5 পাউন্ড চা ও একটা পোশাক এনে সর্দারকে দিল। সর্দার সেগুলি গ্রহণ করে নিজের আসনে বসলেন। বশকিররা তাকে অনেক কিছু বলল। সর্দার সব কথা মন দিয়ে শুনলেন। তারপর সকলকে চুপ করতে বলে পেহমকে বললেন, বেশ, তাই হোক। আমাদের তো যথেষ্ট জমি আছে, তোমার যেটা ইচ্ছা নিতে পারো। পেহম ভাবল, কিন্তু কি করে নেব? পাকা নেকা পড়া করে নেওয়া চাই, নইলে এরা আজকে আমাকে দিচ্ছে, কালকে আবার কেড়েও তো নিতে পারে। সে তখন প্রকাশ্যে বলল, আপনার দয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সামান্য কিছু জমি চাই, কিন্তু যেটা নেব সেটা পাকাপাকি বন্দোবস্ত করেই নেব। জমিটা কি মেপে নেওয়া যায় না? দেখুন, জন্ম মৃত্যু তো ঈশ্বরেরই হাতে। আপনারা খুব ভালো লোক, কিন্তু আপনাদের ছেলেরা যে সেটা আবার কেড়েও নিতে পারে। সর্দার বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমরা তোমাকে সে ব্যবস্থা করে দেব। তখন পেহম বলল, আচ্ছা, আমি শুনেছি এখানে একজন ব্যবসায়ী এসেছিলেন। তা আপনারা তাকে একটি ছোট জমিও দিয়েছিলেন, আর সেটা পাকাপাকি দলিল করেই লিখে দিয়েছিলেন। আর আমিও কিন্তু সেভাবেই চাই। এ শুনে সর্দার বললেন, এটা তো খুব সহজ কাজ। ঠিক আছে, আমরা শহরে গিয়ে পাকাপাকি ভাবেই রেজিস্ট্রি করে দেব, কেমন? পেহম জিজ্ঞাসা করল, আচ্ছা, কত দাম দিতে হবে একটু বলুন তো? তখন সর্দার জবাবে বললেন, আমাদের চিরকালই একই দাম, একদিনে 1000 রুবল। পেহম ঠিক বুঝতে পারল না। সে বলল, একদিন? সে কিরকম? আর তাতে কত একরই বা হবে? আমরা দিন হিসেবে বিক্রি করি, পরিমাণ কত হবে বলতে পারি না। একদিনের ভিতরে পায়ে চলে তুমি যত দূর গিয়ে ঘুরে আসতে পারবে ততখানি জমি তোমার হবে। দাম 1000 রুবেল। পেহম আশ্চর্য হয়ে গেল। বলল, তা একদিনে তো অনেকটা জায়গা ঘুরে আসতে পারা যায়। সর্দার হেসে বললেন, বেশ, তো সবই তোমার হবে, কিন্তু একটা কথা, যদি একদিনের ভিতরে যেখান থেকে রওনা হবে ঠিক সেখানে ফিরে আসতে না পারো, তাহলে তোমার টাকা মারা যাবে, কোনো টাকাই তুমি আর ফেরত পাবে না। সে তো বুঝলাম, কিন্তু আমি যে পথে চলে যাব তার চিহ্ন রাখবো কি করে? কেন? যে কোনো জায়গায় ইচ্ছে তুমি গিয়ে দাঁড়াবে, সেখান থেকে একখানি কোদালের ঘা দিয়ে রওনা হবে। যেখানে যেখানে চিহ্ন রাখার দরকার মনে করবে সেখানে সেখানে চিহ্ন দেবে। যেখানেই মোড় ফিরবে সেখানেই একটা গর্ত খুঁড়বে এবং কতকগুলি ঘাসের চাপড়া গাদা করে রাখবে। এমনি করে যত দূর ঘুরে আসবে ঘাসের চাপড়া গাদা করে রাখবে। এমনি করে যত দূর ঘুরে আসবে ততটা জায়গা তোমার হবে। কিন্তু মনে রেখো, যেখান থেকে তুমি রওনা দেবে সূর্য অস্ত যাওয়ার আগে আবার ঠিক সেইখানে এসে তোমার পৌঁছানো চাই। পেহমের খুব আনন্দ হলো।
পরদিন খুব ভোরে বের হওয়াই সে স্থির করল। আর দু একটা কথা হতে না হতেই চারদিক অন্ধকার হয়ে আসলো। পেহমকে শোয়ার জন্য পাখির পালকের খুব নরম একটা বিছানা দেওয়া হলো। বশকিররাও সব চলে গেল। পেহম পালকের বিছানায় শুয়ে থাকল, কিন্তু তার ঘুম হলো না। শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো, অনেক দূর অব্দি চিহ্ন দিয়ে ঘুরে আসব। একদিনে খুব সহজেই 35 মাইল চক্কর দিয়েই দিতে পারবো। আর দিনগুলো তো এখন খুবই লম্বা। ওহ, কত জমি না হবে! খারাপ জমিগুলো সব বেচে দিয়ে ভালোগুলো নিজের কাছে রাখবো। গরু আর ঘোড়া কতগুলো কিনতে হবে, আর বহু লোকও খাটাতে হবে। 150 একর চাষ করে ভালো ভালো ফসল জন্মাবো। বাকিগুলোই গরু ঘোড়া চললেই হবে। পেহম সমস্ত রাত্রি জেগে কাটালো। কেবল ভোর হওয়ার আগে তার একটু তন্দ্রার মতো হলো। তার ঘোরে সে একটি স্বপ্ন দেখল। সে যেন একটা তাঁবুতে শুয়ে আছে। এমন সময় বাইরে একটা মানুষের উচ্চ হাসির শব্দ শুনে সে যেন তাকে দেখতে গেল। গিয়ে দেখল যে বশকিরদের সর্দার হেসে লুটোপুটি খাচ্ছেন। পেহম জিজ্ঞাসা করল, সর্দার, আপনি এত হাসছেন কেন? কিন্তু একটু পরেই দেখল যে সে সর্দার নয়। যে সওদাগরের সাথে সেখানে আসার আগে তার দেখা হয়েছিল, এ যেন সেই সওদাগর। যেই মাত্র তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি কি এতদিন এখানেই ছিলে? অমনি দেখল যে এ সে সওদাগরও নয়। তার নিজের দেশের বাড়িতে বসে যে বিদেশি কৃষকের সাথে প্রথমে দেখা হয়েছিল, এ তো সেই কৃষক। তারপর সে দেখল এ সে কৃষকও নয়, যেন একটা প্রেত মূর্তি। আর তার সামনে খালি গায়ে খালি পায়ে একটা মানুষ পড়ে আছে। ভালো করে দেখে বুঝতে পারল যে একটা মরা মানুষ, আর সেটা যেন তার নিজেরই মৃতদেহ। তার ভীষণ ভয় হলো। স্বপ্নটা ভেঙে গেল। সে ভাবল, কি ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্নে মানুষ কিনা দেখে। তখন প্রায় ভোর হয়েছে। আমাদের বেরোবার সময় হয়েছে। না, এইবারে সকলকে জাগানো দরকার। সে উঠে চাকরকে উঠালো এবং বশকিরদেরও ডেকে তুলল। তারা উঠল, চা খেয়ে শরীর গরম করল। তখন পেহম বলল, সময় হয়েছে। যদি যেতেই হয় তবে এখনই চলুন, এখনই যাই। বশকিররা রওনা হলো। কেউ বা ঘোড়ায় চড়ল, কেউ বা গরুর গাড়িতে উঠল। পেহম তার চাকরকে নিয়ে গাড়িতে উঠল। যখন তারা মাঠে নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছল, তখন পূর্ব দিক লাল হয়ে উঠেছে। ছোট একটা পাহাড়ের উপরে সকলে জড়ো হলো। সর্দারও সেখানে আসলেন এবং হাত দিয়ে চারদিকে দেখিয়ে বললেন, চারিদিক চেয়ে দেখো, যতদূর তোমার চোখ যায় ততদূর কেবল আমাদেরই জায়গা। তোমার ইচ্ছে মতো এর যে কোনো অংশ তুমি নিতে পারো। পেহম দেখল চারদিকে কেবল সবুজ মাঠ। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সর্দার তার টুপিটা খুলে মাটিতে রেখে বললেন, এখান থেকে রওনা হবে, আবার এখানেই ফিরে আসবে। যতদূর ঘুরে আসতে পারবে ততটা জায়গা তোমারই হবে। পেহম টাকা বের করে সর্দারের টুপিতে রাখল। তারপর কোটটা খুলে ফেলল। কোমরে একটা বেল্ট শক্ত করে এঁটে বাঁধল। একটা ব্যাগে করে কিছু রুটি আর একটা বোতলে জল নিল। তারপর চাকরের হাত থেকে কোদালটি নিয়ে সে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলো। চারদিকেই কেবল সবুজ আর সবুজ। কোন দিকে যাবে কিছুই স্থির করতে পারল না। শেষে স্থির করল, যাক,
যেদিকে সূর্যটা ওই টকটকে লাল হয়ে উঠেছে সেই দিকেই যাব। পেহম পূর্ব দিকে মুখ করে ভাবল, না না, আর সময় নষ্ট করব না। ঠান্ডায় ঠান্ডায় যতটা এগিয়ে যেতে পারি ততই ভালো। পাহাড় থেকে নেমে পেহম চলতে লাগলো। খুব জোরে চলল না, আর খুব আস্তে আস্তেও নয়। 1000 গজ গিয়ে সে একটি গর্ত খুলল। দূর থেকে দেখা যেতে পারে এমনভাবে কতগুলি ঘাসের চাপড়া উঁচু করে রাখল। তারপর খুব জোরেই চলতে লাগলো। কিছু দূর গিয়ে আরও একটা গর্ত খুঁড়ল। পেহম একবার পিছন ফিরে তাকালো। সেই ছোট্ট পাহাড় আর লোকজন সবই সূর্যের আলোতে বেশ পরিষ্কার দেখা যেতে লাগলো। সে অনুমান করল যে 3 মাইল মতো এসেছে। তখন রোদের তেজ ক্রমশ বাড়তে লাগলো। পেহম জামা খুলে কাঁধে রাখল। রোদ আরও বাড়ল। তখন খাবার সময় হয়েছে ভেবে সে কিছু খেয়ে নিল। সে ভাবল, মোর ফিরবার এখনো অনেক সময় রয়েছে। জুতো খুলে চললে অনেকটাই চলে যেতে পারবো। জুতো খুলে চলতে চলতে সে ভাবল, আর 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 3 মাইল গিয়ে আমি বাড়িকে ফিরবো। এমন সুন্দর জায়গা ছেড়ে কি যাওয়া যায়? যতই এগোচ্ছি ততই যেন আরো আরো ভালো জমি পড়ছে। সে আরো খানিকক্ষণ সোজা চলল। পেছন ফিরে দেখল পাহাড়টা আর ভালো করে দেখা যায় না। পাহাড়ের লোকগুলিও কালো কালো পিঁপড়ের মতো দেখাচ্ছিল। সে ভাবল, এদিকে খুব দূরে চলে এসেছি। না 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 না, এখন ফিরতে হবে। বড় ঘাম হচ্ছে, ভয়ানক তেষ্টাও পেয়েছে। তখন সে থেমে গিয়ে একটা গর্ত খুঁড়ল। কতগুলো ঘাসের চাপড়া স্তূপ করে রাখল। বোতলের চিপি খুলে খানিকটা জল খেলো। তারপর বাঁ দিকে ফিরে খুব জোরে চলতে লাগলো। সেখানে ঘাসগুলিও খুব উঁচু আর রোদও ভয়ানক করা। পেহম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ল। সূর্যের দিকে চেয়ে দেখল বেলা 2টো বাজে। সে ভাবল, ও, আর পাচ্ছি না। না না না, এখন একটু বিশ্রাম করা দরকার। সে বসে পড়ল। কিছু রুটি আর জল খেলো, কিন্তু শুয়ে পড়ল না, পাছে ঘুমিয়ে পড়ে। খেয়ে শরীরে একটু জোর পেল সে। আবার চলতে শুরু করল। এবার একেবারে অসহ্য গরম, তবুও সে চলতে লাগলো। না, কষ্ট তো হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। কিন্তু এই একদিন কষ্ট করিনি, তারপর তো চিরদিন সুখেই কাটবে। সে বাঁদিকে বহুক্ষণ চলল। একটা গর্ত খুঁড়ে আবার বাঁদিকে ফিরল। পাহাড় আর দেখা যায় না। রোদের তেজে দূরের সব ধোঁয়াটে ধোঁয়াটে দেখাতে লাগলো। না না না, এই দুদিকে বড় বেশি চলে এসেছি, আর যাওয়া যাবে না। এখন একেবারে সোজা পাহাড়ের দিকেই চলে যাব। পশ্চিম দিকে চেয়ে সে দেখল সূর্য অর্ধেক পথ নেমে পড়েছে। সে খুব দ্রুত চলতে লাগলো। তখন 2 মাইলও সে আসতে পারেনি। তাকে আরো 10 মাইল আসতে হবে। না না, এখন একেবারে সোজা চলবো। হ্যাঁ, আরো বেশি দূরে যেতে পারতাম, কিন্তু না না, থাক, যথেষ্ট জমি আমি পেয়েছি, আর চাই না। আরও একটা গর্ত খুঁড়ে পেহম বরাবর পাহাড় লক্ষ্য করে চলতে লাগলো। পেহমের চলতে অত্যন্ত কষ্ট হতে লাগলো। ভয়ানক গরম। সে অত্যন্ত কাবু হয়ে পড়ল। তার পা কেটে চিরে গিয়েছে, আর চলতে পারে না। বিশ্রাম করতে তার অত্যন্ত ইচ্ছা হলো, কিন্তু সূর্যাস্তের পূর্বে পৌঁছানো চাই। সূর্য কারোর জন্য অপেক্ষা করে না। সে আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। হায় হায়, খুব বেশি দূর ঘুরতে গিয়ে কি বিষম ভুল করলাম আমি। যদি ঠিক সময় যেতে না পারি, হায় হায় হায়, কি হবে? একবার পাহাড়ের দিকে চেয়ে সূর্যের দিকে চাইল। তখনও সে অনেকটাই দূরে। সূর্য একেবারে নেমে পড়েছে।
পেহম ক্রমাগত চলতে লাগলো। তার ভয়ানক কষ্ট হচ্ছিল, তবু প্রাণপণে সে চলতে লাগলো। তখনও সে অনেক দূরে। টুপি, কোট, জুতো, জলের বোতল সব ছুঁড়ে ফেলে দিয়ে সে ছুটতে লাগলো। কেবল কোদালখানা সাথে রাখলো, আর তার উপর মাঝে মাঝে ভর দিয়ে চলতে লাগলো। হতাশ হওয়ায় সে আরো দুর্বল হয়ে পড়ল, কিন্তু আবারও ছুটতে লাগলো। ঘামে সমস্ত কাপড় গায়ের সাথে হেঁটে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কামারের হাঁপড়ের মতো তার নিঃশ্বাস পড়তে লাগলো, আর হাতুড়ির মতো তার বুকের ভিতরে আঘাত করতে লাগলো। পাও অবশ হয়ে আসলো। তার মরণের ভয় হলো, কিন্তু ভয় সত্ত্বেও সে থামল না। না না না, এতটা পথ চলে এসে যদি আমি এখন এখানে থেমে যাই, তাহলে তো সর্দার আর তার সঙ্গীরা আমাকে নিতান্তই বোকা ভাববে। না না না, তা হতে দেব না। সে আবার দৌড়তে আরম্ভ করলো। এবার পাহাড়ের অনেকটা কাছাকাছি আসলো। তখন শুনতে পেল যে বশকিররা চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছে। তার মনে একটা নতুন বল আসলো। আবার প্রাণপণ করে সে ছুটতে আরম্ভ করল। এদিকে সূর্য একেবারে নেমে পড়েছে, রক্তের মতো লাল জ্বলজ্বল করছে। পেহমও তার নির্দিষ্ট স্থানের একেবারে কাছে এসে পড়েছে। পাহাড়ের উপরের লোকদের এখন বেশ দেখতে পাওয়া যাচ্ছে। সে সেই টুপিও দেখতে পেল। সে সর্দারও সেখানে বসে আছেন। স্বপ্নে সে তাকে যে রকম দেখেছিল, যেন ঠিক সেই রকম দেখল। স্বপ্নটা তার মনে পড়ল। সে ভাবল, না না, জমি তো যথেষ্ট হয়েছে, কিন্তু ভোগ করবার জন্য সৃষ্টিকর্তা কি আমাকে বাঁচিয়ে রাখবেন? উফ, আমার প্রাণ যে যায় যায়। আমি মারা গেলাম, আমি কখনোই আর ওখানে পৌঁছতে পারবো না। পেহম চেয়ে দেখল যে সূর্য পৃথিবীর গায়ে এসে ঠেকেছে, অর্ধেকটা ডুবে গিয়েছে। প্রাণপণ শক্তিতে সে আরো একবার দৌড়ল। মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়ল, পা যেন ঠিক মাথার সাথে সাথে আর যেতে পারছে না। সে যেমনই পাহাড়ের গোড়ায় আসলো, দেখল হঠাৎ সব অন্ধকার। যে দেখল সূর্য অস্ত গিয়েছে। তার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়েছে, এই মনে করে সে একটা ভয়ানক চিৎকার করে উঠল। না! কিন্তু বশকিররা তাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য চিৎকার করে বলছে শুনে সে বুঝতে পারল যে তখনও পাহাড়ের উপর থেকে সূর্য দেখা যাচ্ছে। আরও একবার দম নিয়ে সে পাহাড়ে উঠতে লাগলো। পাহাড়ে উঠে টুপি আর টাকাও দেখতে পেল। টুপির সামনেই বশকিরদের সর্দার বসে আছেন আর হেসে লুটোপুটি খাচ্ছেন। স্বপ্নের কথা আবার পেহমের মনে পড়ল। সে চেঁচিয়ে উঠল, না 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 না, এ হতে পারে না। পা তার একেবারে অবশ। সে লম্বা হয়ে পড়ে হাত বাড়িয়ে টুপি স্পর্শ করল। সর্দার চেঁচিয়ে বলে উঠলেন, সাবাস সাবাস বেটা, অনেক জমি পেয়েছো।
পেহমের চাকর ছুটে আসলো এবং তাকে তুলতে গেল, কিন্তু আর তুলতে পারল না। পেহমের মুখ দিয়ে তখন গল গল করে রক্ত পড়ছে। সে এই মাত্র মারা গিয়েছে। বস্কিটা সকলেই জিভ কাটল। পেহমের চাকর কোদাল দিয়ে ঠিক 6 ফুট লম্বা একটি কবর খুঁড়ে তাতে পেহমকে সমাহিত করল। পেহমের বোধহয় শুধু এইটুকুই জমির দরকার ছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন লিও টলস্টয়ের লেখা এক অসাধারণ ছোট গল্প, হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড, বা কতটুকু জমি দরকার, অনলি অন যুগলবন্দি ইউটিউব চ্যানেল। আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সাথে। আপনাদের মতামত খুবই মূল্যবান আমাদের কাছে। আমাদের প্রচেষ্টা এবং উপস্থাপনা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতে আমরা আরও উৎসাহিত এবং অনুপ্রাণিত হব আপনাদের কাছে আরও ভিন্ন ধারার গল্প শোনাবার জন্য। আরও নতুন নতুন বিভিন্ন লেখকের লেখা গল্প ও উপন্যাস শোনার জন্য সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের সকলকে নিয়মিত বিভিন্ন লেখকের রচিত এমন গল্প শোনাতে যা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই শব্দের সুরে গল্পের জগতে। ভালো থাকবেন সবাই।